আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিভিন্ন কারণ সামনে এনে এ দায়িত্ব থেকে সরে গিয়েছেন তিনি। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা তৈরি করেছেন, কথা বলতে জানে না, হাঁটতে জানে না। ইউনুসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। সরকার যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে, এই গণঅভ্যুত্থানটাকে দিন দিন জনঅভ্যুত্থানের সাথে বেইমানি করছে। জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ। নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে, কথাবার্তা পরিবর্তন হচ্ছে। আমাদের মহলে সম্মানিত নিয়েছে সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা জানাবো। দর্শক শ্রোতা, ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের কোন বিষয়টা ইঙ্গিত করতেছে। ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন। ভিডিওর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা খুবই চাঞ্চল্যকর হতে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনারা সকলেই জানেন এবং বর্তমান সময়ে এই আসিফ মাহমুদ সকল উপদেষ্টারা যে বিপাকে পড়ে গিয়েছে ইতিমধ্যে অনেকেই জানে, অনেকেই জানে না। খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমি এই ভিডিওতে দিতে যাচ্ছি, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপলোড করে থাকি। তাহলে চলুন আমরা বিস্তারিত আগে জেনে নেই, তারপর এই বিষয়ে কথা বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত ছিলেন একটি রাজনৈতিক দলের সঙ্গে। জানা গেছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে বিভিন্ন কারণ সামনে এনে এ দায়িত্ব থেকে সরে গিয়েছেন তিনি। কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে, কথাবার্তা পরিবর্তন হচ্ছে। আমাদেরকে করতে হচ্ছে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড, ব্যক্তিত্বের কারণে, তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত। খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না, তাদের ভালো শিক্ষা আছে, এই জন্য মানুষকে ঘুষখোর, যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল। তো আমি বলবো প্রথমত বাংলাদেশী হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন, মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন, বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে, দেশের মর্যাদার প্রশ্নে। দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে, আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল, আমি জানতে পারিনি, 2-3 দিন আগে জানতে পারলাম যে আরো 300, আমার কাছে বলেছিল 74 জন, এখন জানলাম 357 জন। এখন আমরা জানি না তাহলে 57 জন মুক্তি পেয়েছে, নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয়। মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে 57 জনকে মুক্ত করেছে। এখন এখানে বাকিরা কেন জেলে রইল? তাহলে কি তথ্যের গ্যাপ ছিল? আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে, আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে, এখানে সবারই আছে। কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো। এবং সবচেয়ে বড় কথা, মর্তুজা ভাইয়ের কথা বলেছি, কথাটা অনেকে হয়তো খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, ভালো টাকা পয়সা ছিল, দেশেও তারা পাঠাতেন, তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল। এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন। সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই, শহীদদেরকে আমরা স্মরণ করি, আহতদের আমরা স্মরণ করি, তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের আমলে নেওয়া দরকার। এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, জেনে শুনে বিষ পান করেছে তারা, যে আমেরিকাতে প্রতিবাদ করা, ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না, তারা জেনে শুনে প্রতিবাদ করেছে। এই 357 জন এবং যেই 357 জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার, যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে, যেটা বলছি মর্তুজাদের খুবই ভালো রিলেশন, এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে, তাদের জন্য আমরা সম্মিলিতভাবেও কিছু করতে পারি। একটা চিঠি তাদের পক্ষ থেকে দিলে, মর্তুজা ভাই সেখানে যদি চিঠির ড্রাফট করে, আমরা সবাই স্বাক্ষর করে দিলাম, যাতে তারাও খুব গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে। এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে 1 থেকে 1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে, শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা 5 থেকে 7 লক্ষ টাকায় গিয়ে পৌঁছায়। এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাই করে না, মান্না ভাই আমার মতো লোক, আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না, কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠ জনেরা করে। এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। হাই
মানে প্রোফাইলের লোকগুলো এতে যুক্ত, কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে, ডলার নিচ্ছে, পয়সা নিচ্ছে। এমনকি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট, সালমান এফ রহমানের সাথে ইনভলভ ছিল, মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন, তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল। কার প্রতিষ্ঠান নাই? জাতীয় পার্টির মাসুদ সাহেব, মালয়েশিয়া সিন্ডিকেটের কথা আসলো। তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে, একবার উন্মুক্ত। যদি এটা আপনার পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে। তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটিজু পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক ফোকর দিকে নানান ধরনের ওখানে একটা হয়রানি শিকার দরকার নেই। আমাদের যে ওভার পপুলেটেড কান্ট্রি, এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে, এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে? তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আরএমজি, শার্ট প্যান্ট বেচা। গণ অভ্যুত্থানের আহতদেরকে নিয়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটলো। আমরা নিশ্চয় মনে করতে পারছি কয়েকদিন আগেই আহতরা রীতিমতো স্বাস্থ্যমন্ত্রীর রাস্তা আটকেছেন, গাড়ির উপরে উঠে পড়েছেন এবং দীর্ঘ সময় তারা রাস্তা আটকে প্রতিবাদ করতে থেকেছেন। আমাদের অসংবেদনশীলতার এক অসাধারণ প্রদর্শনী হলো। আমাদের লজ্জা যদি থেকে থাকে, আমাদের লজ্জিত হওয়া উচিত ছিল। আমরা অপমানিত, আমাদের যদি মান অপমান বোধ থাকে, আমাদের তীব্রভাবে অপমানিত হওয়ার কথা ছিল। কিন্তু আমি খেয়াল করলাম এরপরও সরকার যে ভাষায় কথা বলছেন, সরকারকে সামষ্টিকভাবে বলছেন, অন্তত সরকারের একজন উপদেষ্টার একটা বক্তব্যকে আমি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। উপদেষ্টা জনাব নাহিদ এই আহতদের সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন 6 উপদেষ্টার সাথে ছাত্রদের বৈঠকের পর। তিনি বলছেন, আমাদের আহতদের রাস্তায় নামতে হলো কেন? সমন্বয়হীনতা কিনা জানতে চাইলে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। শুধু আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সঙ্গে সম্পৃক্ত না, আমরা খেয়াল করি তারা রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত। তাদের শ্রদ্ধা সম্মান করা দেশের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। বর্তমান সরকারের দিক থেকে সেটা করা হচ্ছে। তারপর তিনি বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আলাপে ও কথাবার্তায়, মিডিয়ায় তাদের কথাবার্তা কিন্তু কম ফোকাস করা হচ্ছে। উপদেষ্টা আরো বলেন, এখানে কোনো সরকারের নির্দেশনার বিষয় ছিল না। রাজনৈতিক দলগুলোর শহীদের ও আহতদের নিয়ে কাজ করা তাদের রাজনৈতিক কর্তব্য। সর্বোপরি এটা আমাদের জাতীয় কর্তব্য। এই কর্তব্য কেউ যেন অবহেলা না করি। বর্তমান সরকারই তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে, এই বিশ্বাস আছে, ইত্যাদি ইত্যাদি। এবং একইভাবে তিনি পরবর্তীতে একটু ব্লেমও করছেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল, তখন সবাই শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে বাকিরা নির্বাচন ও অমুক তমুক বলার চেষ্টা করেছেন। তাই সবার কাছে আহ্বান জানাবো, আহতদের আবার ফোকাস দেই, শহীদ পরিবার ও আহতদের তাদের পরিবারের প্রতি সরকারি বেসরকারি জায়গা থেকে। কয়েকটা জিনিস খুব জরুরি, খুবই বেশ কিছু আপত্তিকর মন্তব্য আছে আমি বলে মনে করি। যেমন উনি বলছেন যেটা রাজনৈতিক দলের কর্তব্য, এটা রাষ্ট্রের কর্তব্য, এটা জাতির কর্তব্য, ইত্যাদি ইত্যাদি। এবং উনি একটা জায়গায় বলছেন, জাতীয় পরিসরে আহতদের জায়গায় আলোচনায় না থেকে আমরা নির্বাচন অমুক তমুক, নির্বাচন অমুক তমুক বলার চেষ্টা করেছি। আচ্ছা, মানে ট্রু, আমি দ্বিমত করছি না যে রাজনৈতিক দলগুলোরও যারা তারা রাজনীতি করেন তাদের এই আহতদের ব্যাপারে তাদের নৈতিক কর্তব্য আছে, নৈতিক কর্তব্য আছে। প্রত্যেকটা নাগরিকেরও নৈতিক কর্তব্য আছে, এটাও ভুললাম। এই রাষ্ট্রের অপরাপদ যারা আছেন, সিভিল সোসাইটি যারা বলেন, যারা লেখেন, প্রত্যেকেরই কর্তব্য আছে, নৈতিক কর্তব্য। কিন্তু যিনি রাষ্ট্রের সরকারের দায়িত্বে থাকেন, এটা তার সাংবিধানিক এবং আইনি বাধ্যবাধকতা। না সাংবিধানিকভাবে লিখে ফেলেছি তা না, কিন্তু আমরা যে ইন্টারপ্রেট করি, অ্যাটলিস্ট যিনি সরকারে আছেন তার চাইতে বেশি দায়িত্ব কর্তব্য কারোই থাকে না। সুতরাং রাজনৈতিক দল, ব্যক্তি, সিভিল সোসাইটি, মিডিয়া কেউ যদি কাজ নাও করে, সরকারকে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে। সরকারের হাতে সব রিসোর্স আছে, তাদের চিকিৎসার জন্য তাদের প্রয়োজনীয় ফান্ড, টাকা যা লাগে সব কিছু তারা করতে পারে। প্রয়োজনে বিদেশে পাঠানো, শুধু দেশেও না, সব কিছু তাদের দায়িত্ব। আর এর মধ্যে কেউ যদি এটার প্রতি ফোকাস না রেখে নির্বাচন এবং অমুক তমুক নিয়ে কথা বলে, অমুক তমুক নিয়েও কথা বলে, তাতে সরকারের কিছু আসে যাওয়া উচিত নয়। তার জন্য এই আহত যারা আছেন তাদের চিকিৎসা ঠিক মতো হবে না, গাফিলতি। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখে আপনারা বিস্তারিত জানতে পারছেন। বর্তমান সময়ে বাংলাদেশের যে একটি পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা দেখতে পারলেন ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টারা ইতিমধ্যে বিপাকে পড়ে গিয়েছে। কেননা আওয়ামী লীগদের জন্য একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। আর এই কারণেই ইতিমধ্যে সকল আওয়ামী লীগের জনতা রাজপথে নেমেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য।
এবং বাংলাদেশের সাধারণ জনতারা এরা বলতেছেন ডক্টর ইউনূস একেবারে ব্যর্থ, ডক্টর ইউনূস কোনোভাবেই দেশ চালাতে পারবে না। এই ডক্টর ইউনূসের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। তবে কি ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টারা বাংলাদেশে টিকতে পারবেন? ইতিমধ্যে কিছু সংখ্যক জনতা বলতেছেন বাংলাদেশের যারা উপদেষ্টা ছিল সেই উপদেষ্টা থেকে আরও উপদেষ্টা বাড়তেছে। তার কারণ কি? আপনারা দেখতে পাচ্ছেন এই উপদেষ্টাদেরকে নিয়ে আন্দোলনে নেমেছে। এই উপদেষ্টাদেরকে তারা চায় না, কেননা এই উপদেষ্টারা শেখ হাসিনার ভক্ত। তাহলে এই উপদেষ্টাদেরকে বর্তমান যে উপদেষ্টারা হয়েছে কিন্তু এই উপদেষ্টারা কেন নিয়োগ দিল? তার কারণ কি? অনেকেই বলতেছেন তারা হয়তো বা ঘুষ খেয়েছে, না হলে অন্য কিছু দিক দিয়ে তারা স্বার্থ দেখেছে। স্বার্থ ছাড়া তারা কোনোভাবেই এই ধরনের কাজ করতে পারে না। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।